আজকের যে বিষয়টা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে আমাদের ডে 5 এর ক্লাস। এবং ডে 5 এর ক্লাসে আমরা স্পোর্টস ট্রেনিং নিয়ে বিভিন্ন বিষয়গুলো আমরা পড়াশোনা শুরু করেছিলাম। সেখানে আমরা স্পোর্টস ট্রেনিং কি, তার ইম্পর্টেন্স কি, সেই বিষয়গুলোকে যেমনভাবে পড়ছিলাম সেই সাথে আমরা লোড, ভলিউম ইত্যাদি বিষয়গুলো পড়েছিলাম, এবং লোড এবং অ্যাডাপ্টেশন এবং লোড রিকভারি ইত্যাদি বিষয়গুলো আমরা সেগুলোকে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। আজকে সম্পূর্ণ একটা স্পোর্টস ট্রেনিং এর একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ছোট বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পিরিয়ডাইজেশন। তোমরা সবাই এই শব্দটার সাথে কম বেশি পরিচিত। সবাই এই শব্দটার সাথে কম বেশি পরিচিত যে পিরিয়ডাইজেশন হচ্ছে আহ, কি, এবং পিরিয়ডাইজেশনটা স্পোর্টস ট্রেনিং এর সাথে কিভাবে এই পিরিয়ডাইজেশন কাজ করছে। তাহলে দেখো পিরিয়ড, আমরা এই যে যদি পিরিয়ডাইজেশনটাকে যদি একটু ভাঙি, তাহলে দেখো পিরিয়ড থেকে পিরিয়ডাইজেশন আসছে। তাহলে এই যে পিরিয়ডাইজেশন কথার অর্থ হচ্ছে পর্যায়ক্রম। মানে যেমন তোমাদের পিরিয়ডিক্যালি যেমন তোমাদের একটা সেশন বা একটা ডে বা তোমরা যখন ক্লাস করো সেই ক্লাসগুলো কি হয় যে প্রতিদিন 4টে ক্লাস বা 3টে ক্লাস, 2টো ক্লাস, এরকম ভাবে ক্লাস থাকে। ঠিক আমরা যেহেতু স্পোর্টস ট্রেনিং করছি, তাহলে এই স্পোর্টস ট্রেনিং এর ক্ষেত্রে কি করছি, আমাদের মূল লক্ষ্য কি ছিল, যে খেলোয়াড়দের বা স্পোর্টস পার্সনদের তাদেরকে তার টপ লেভেলের পারফরমেন্সটাকে অ্যাচিভ করা। এটা ছিল স্পোর্টস ট্রেনিং এর মূল লক্ষ্য। তাহলে সেই মূল লক্ষ্যে কোনো একজন অ্যাথলিটকে তার মেন কম্পিটিশনের একদম সর্বোচ্চ পর্যায়ে টপ ফর্মে পৌঁছানোর জন্য আমাদের তার যে ট্রেনিং প্ল্যানটা আমাদেরকে দিতে হবে, সেই ট্রেনিং প্ল্যানটা কি করতে হবে, এই পিরিয়ডাইজেশন মানে পর্যায়ক্রমে তাদেরকে একটা ছকের মাধ্যমে ভেঙে পার্ট বাই পার্ট সেটাকে দিতে হবে। সেটাই হচ্ছে পিরিয়ডাইজেশন। বেশ, তাহলে এই যে ডে 5 এ আমরা এই পিরিয়ডাইজেশন সম্পর্কে ডিটেলসে জানবো। পিরিয়ডাইজেশনটা কি, তাহলে পিরিয়ডাইজেশনটা কি বললাম, কোনো ক্রীড়াবিদ বা কোনো খেলোয়াড়কে, খেলোয়াড়ের কি করব, তার যে মূল যে কম্পিটিশন, সেই মূল কম্পিটিশন তার জন্য সেখানে সেই খেলোয়াড় তার সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে পারে। সেই দক্ষতা প্রদর্শন করার জন্য তার যে সারা বছরের যে ট্রেনিং প্ল্যান, সেগুলোকে আমরা বিভিন্ন মাসে, যেমন 12 মাসে 1 বছর, সেরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এরকম ভাবে ভাগ করব। ভাগ করে আমি তাকে প্রশিক্ষণ দেব, তাকে প্রিপেয়ার করবো। এই যে ধরো অলিম্পিকের যে অ্যাথলিট গুলো আমরা যে পার্টিসিপেশন করে 4 বছর অন্তর অন্তর যে অলিম্পিক গুলো হয়, সেগুলো কি হয়, সেই 4 বছর ধরে কিন্তু পুরো ট্রেনিং প্ল্যানটা চলতে থাকে। চলার পরে 4 বছর পরে যখন তোর মেন কম্পিটিশন হয়, সেই মেন কম্পিটিশনে তার পারফরমেন্সটা যেন একদম সর্বোচ্চ পর্যায়ে সে প্রদর্শন করতে পারে। সেটাই হচ্ছে আমাদের পিরিয়ডাইজেশন। আমরা এই পিরিয়ডাইজেশনের আমরা সিলেবাসের দিকে যাব না, আমরা এখানে পিরিয়ডাইজেশন সম্পর্কে বেশ কতগুলো কথা আমরা লিখেছি। সেগুলো আমরা যদি একটু পড়ি এবং একটু ইলাবোরেট করি, তাহলে তোমাদের বোধহয় একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো, প্রথম যেটা লিখেছি, হোয়াট ইজ পিরিয়ডাইজেশন। তাহলে এই পিরিয়ডাইজেশন বিষয়টা কি, পিরিয়ডাইজেশন বিষয়টা দেখো প্রথমে কি লেখা আছে, একদম প্রথম পয়েন্টটাই লেখা আছে দেখো, যে পিরিয়ডাইজেশন ইজ এ ডিভাইডেড ইন পিরিয়ড। তাহলে কি বলছে, পিরিয়ডাইজেশনটাকে কি করছে, পিরিয়ডাইজেশন একটা টাইম পিরিয়ড, দেখো এই জন্য বলেছে এখানে টাইম ডিভিশন প্ল্যানিং। তাহলে পিরিয়ডাইজেশনের অল্টারনেটিভ নাম কি, টাইম ডিভিশন প্ল্যানিং। এখানে কি করছে, যে একটা অ্যাথলিটকে তুমি যদি 1 বছরের ট্রেনিং দাও, ওই গোটা 1 বছরকে প্রতিটি মাসে বিভিন্ন ভাবে ডিভাইডেড করা থাকবে। হ্যাঁ, যে আমি প্রথম মাসে কি দেবো, দ্বিতীয় মাসে কি দেবো, তৃতীয় মাসে কি দেবো, এবং এই মাসগুলো ধরে ধরে এক একটা ফেজ থাকবে। সেই ফেজগুলো আমরা পরে নামগুলো জানবো ধীরে ধীরে। তাহলে এই যে প্রতি মাসে বা কম্পিটিশনের আগে আমি কি ট্রেনিং দেবো, একদম শুরুতে কি ট্রেনিং দেবো, আর কম্পিটিশন হয়ে যাওয়ার পরে আমি কি ধরনের ট্রেনিং দেবো, তাহলে এই সমস্ত প্রসেসকে যখন আমরা বিভিন্ন টাইম পিরিয়ডের মধ্যে ভাগ করব এবং সিস্টেমেটিক ভাবে ভাগ করব, সেটাই হচ্ছে আমাদের পিরিয়ডাইজেশন। এই জন্য একে বলা হচ্ছে ডিভাইডেড ইন পিরিয়ড, বা এটাকে বলা হচ্ছে টাইম ডিভিশন প্ল্যানিং। ক্লিয়ার? 2 নম্বরে দেখো আমরা এখানে যেটা লিখেছি, যে পিরিয়ডাইজেশন ইজ এ মেথড দ্যাট ইউজ দ্য সাইকেলিং অফ ট্রেনিং ক্যারেক্টারিস্টিক্স। সাইকেলিং অফ ট্রেনিং মানে কি, একটা চক্রাকার একটা মেথড, যেখানে পর পর স্টেপ থাকবে। আগের দিন যখন তোমাদেরকে আমি রিসার্চ পড়াচ্ছিলাম, রিসার্চের স্টেপ পড়াচ্ছিলাম, সেখানে কি বলেছিলাম, যে 1 নম্বর স্টেপ হলেই তবেই কিন্তু 2 নম্বর স্টেপে আমি যেতে পারবো। আগে কিন্তু আমার ইচ্ছা যে 2 নম্বর স্টেপটাকে আগে করে 1 নম্বর স্টেপটাকে করবো। সেরকম কিন্তু যেমন রিসার্চের ক্ষেত্রে হবে না, সেম পিরিয়ডাইজেশনের ক্ষেত্রেও সেই একই ভাবে আমাকে কিন্তু সাইকেলিং আকারে, চক্রাকার আকারে ট্রেনিংটা দিতে হবে। অর্থাৎ
প্রথম সাইকেলিং এর যে প্রথম স্টেপ বা প্রথম মাসের দিকে আমি বা শুরুর দিকে যে ধরনের ইন্টেন্সিটি, যে ধরনের ভলিউম দিয়ে আমি অ্যাথলিটকে ট্রেনিং দেবো, কম্পিটিশনের সময় কিন্তু একই রকম ট্রেনিং বা একই রকম ইন্টেন্সিটি ভলিউম রাখবো না, সেগুলোর কিন্তু কিছু চেঞ্জ হবে। সেই জন্য বলছে এটা সাইকেলিং ট্রেনিং ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করবে? এন্ডুরেন্স, পাওয়ার, স্ট্রেংথ, এই যে যে বেসিক যে মোটর ফিটনেস কম্পোনেন্ট, সেগুলোকে ডেভেলপ করব। কেন ডেভেলপ করব? ইন অর্ডার টু বিল্ড আপ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ডিজায়ার ইন অ্যাথলিট, মানে ওই যে মেন কম্পিটিশন, সেই কম্পিটিশনের জন্য পারফরমেন্স ডেভেলপ করার জন্য বা সেই কম্পিটিশনের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করার জন্য যে যে এবিলিটি গুলোকে দরকার অ্যাথলিট, সেই এবিলিটি গুলোকে এই টাইম পিরিয়ডের মধ্যে বিল্ড আপ করতে হবে, তৈরি করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো লেখা আছে ইট ইজ এ ওয়ে টু অর্গানাইজ ট্রেনিং ওভার এ মান্থ অর অ্যান্ড ইয়ার। তাহলে কি, এটা একটা হচ্ছে অর্গানাইজেশন ট্রেনিং প্ল্যান, যেটা কি করছে কয়েক মাস বা কয়েক বছর ধরে এটাকে করা হয়। কেন করা হচ্ছে? টু অপটিমাইজ দ্য পারফরমেন্স ওয়াইল প্রিভেন্টিং ইনজুরি অর ওভার ট্রেনিং। তাহলে কি করছি আমি এখানে, আমার যে ইয়ার বা যে ইয়ারলি আমি যে ট্রেনিং প্ল্যানটা করব, সেখানে কি করবো, অ্যাথলিটের পারফরমেন্সকে ডেভেলপ যেমন করব, সেই সাথে সাথে যাতে তাদের মধ্যে কোনো প্রকার ইনজুরি বা ওভার ট্রেনিং না আসে, সেই জায়গাগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। ওভার ট্রেনিং কি আর ওভারলোড কি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে সেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমরা যখন লোড রিকভারি পড়ার সময়, তাহলে এখন আর বলছি না। তাহলে এই যে যে টাইম পিরিয়ডে বিভিন্ন, সেগুলো কি সেভারাল মান্থ হতে পারে। যদি আমি গোটা এক বছরের ট্রেনিং প্ল্যান ধরি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তাহলে এটাকে আমি প্রত্যেকটা মাস অনুযায়ী ভাগ করব, বা এক বছরের যখন ট্রেনিং প্ল্যান হবে তখন সেটাকে ইয়ারলি ট্রেনিং প্ল্যানও বলা হয়। তারপরে দেখো একটা সিম্পল এক লাইন লেখা আছে ইট ইজ প্রসিডিওর দ্যাট ইজ লিডিং টু সামথিং। লিডিং মানে কি, কিছু অ্যাচিভ করছে। এই পিরিয়ডাইজেশনের মধ্যে অ্যাথলিটটা কি করবে, কিছু লিড করবে, মানে কিছু এবিলিটি তার ডেভেলপ হবে, যে এবিলিটিটা তার মেন কম্পিটিশনে সে সেটাকে এক্সিকিউট করবে। তারপরে কি লেখা আছে ইট ইজ এ প্রসিডিওর দ্যাট অ্যালাউ ওয়ান টু চেক অ্যান্ড সি ইফ দ্য ট্রেনিং প্ল্যান ইজ এফেক্টিভ। এবং এই যে টাইম পিরিয়ডের মধ্যে যে ডিভাইডেশন করা থাকবে, যে প্রত্যেকটা ফেজ, সেই ফেজগুলোর কি কি ইমপ্রুভ হচ্ছে, তার ট্রেনিং প্ল্যানটা আদৌ এফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু চেক করার সুযোগ থাকবে এই পিরিয়ডাইজেশন পিরিয়ডে। কারণ আমরা যদি কোনো কিছু, যে আমি একটা ট্রেনিং প্ল্যান মনে করলাম, সেই ট্রেনিং প্ল্যানটা দিলাম, এখন দেখা গেলো সেই ট্রেনিং প্ল্যানটার কোনো এফেক্টিভনেস আমি যদি না পাই, তখন কিন্তু আমার সেই ট্রেনিং প্ল্যানটা কার্যকর হবে না। তাহলে এই যে যে অ্যাথলিটকে টাইম পিরিয়ডে আমি ডিভাইডেশন করব, কেন করব? তার মেন কম্পিটিশনে যাতে ভালো পারফরমেন্স করতে পারে। তাহলে এই ভালো পারফরমেন্স করতে গিয়ে আমি যে ট্রেনিং শিডিউলটা দিচ্ছি, সেটা আদৌ এফেক্টিভ হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাকে চেক করে নিতে হবে। তারপরে দেখো এখানে আরো কিছু আমি রেখেছি, যেগুলো দেখো যে পিরিয়ডাইজেশন ইজ দ্য সিস্টেমেটিক প্ল্যানিং অফ অ্যাথলিট অফ ফিজিক্যাল ট্রেনিং। তাহলে এই যে সিস্টেমেটিক প্ল্যানিং বলছে, কেন সিস্টেমেটিক প্ল্যানিং বলছি? কারণ এখানে পরপর স্টেপ বাই স্টেপ মাসগুলোকে আমি ভাগ করব, সেই প্রত্যেকটা স্পেসিফিক মান্থের স্পেসিফিক ট্রেনিং শিডিউল থাকবে। স্পেসিফিক যে কোন কোন এবিলিটি গুলোকে আমি ডেভেলপ করব, একদম তার ওয়ে আউট আগে থেকেই, বছর শুরু হওয়ার আগে থেকেই যখন আমি এই ট্রেনিং পিরিয়ডে ভাগ করব, শুরু থেকেই আমাকে কিন্তু এই প্ল্যানিংটা তৈরি করে রাখতে হবে, যে আমি একদম শুরুর দিকে প্রথম 3 মাসে আমি এই ধরনের ট্রেনিং দেবো, কম্পিটিশনের আগে আমি এই অ্যাবিলিটি গুলোকে ডেভেলপ করব, যে কখন আমি জেনারেল ফিটনেস ডেভেলপ করব, কখন আমি ট্যাকটিক্স ডেভেলপ করব, কখন আমি স্ট্র্যাটেজি ডেভেলপ করব। তাহলে এই সমস্ত গোটা বিষয়গুলোকে কিন্তু তোমাকে একদম প্ল্যানিং করে রাখতে হবে, একদম সিস্টেমেটিক ওয়েতে প্ল্যানিং করতে হবে, স্টেপ বাই স্টেপে তোমাকে প্ল্যানিং করতে হবে, সিকোয়েন্স অনুযায়ী প্ল্যানিং করতে হবে। যে যেমন আমরা সিঁড়ি স্টেপ বাই স্টেপ যেমন উঠি, ঠিক একইভাবে ট্রেনিং শিডিউলটা ওরকম স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক ওয়েতে তোমাকে প্ল্যানিংটা করতে হবে। তারপরে পয়েন্টে দেখো লেখা আছে পিরিয়ডাইজেশন ইজ এ সিম্পলি প্রসেস অফ ডিভাইডিং দ্য অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান। অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান কাকে বলবো? অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান যখন গোটা এক বছরের কোনো ট্রেনিং প্ল্যান হবে,
তাকে আমরা অ্যানুয়াল ট্রেনিং প্ল্যান বলবো। তাহলে এই অ্যানুয়াল ট্রেনিং প্ল্যানকে কি করব, সিম্পলি একটা ডিভাইডেশন করব। আমরা আসবো সেটা ছকের মাধ্যমে, পরে স্লাইডেই দেখবো। তাহলে সেই ছকের মাধ্যমে আমরা সেটাকে যখন দেখবো তখন আরো একটু ডিটেলসে ভালো করে বুঝতে পারবো। তাহলে কি করবো, সিম্পলি ওই অ্যানুয়াল ট্রেনিং প্ল্যানটাকে মানে গোটা 1 বছরকে বিভিন্ন পার্টে আমরা ডিভাইডেড করব, এবং প্রত্যেকটা পিরিয়ড বা প্রত্যেকটা মাসে আমরা স্পেসিফিক ট্রেনিং শিডিউল আমাদের থাকবে, যে ট্রেনিং এর ফলে যাতে কোনো কোনো ক্রীড়াবিদ বা কোনো খেলোয়াড় তার প্রতিযোগিতায়, মেন যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় যেন তার সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে পারে। এবং এই প্রদর্শন করার উদ্দেশ্যে যে এই যে তুমি যে প্রশিক্ষণ কর্মসূচি বা যে প্রশিক্ষণ পদ্ধতির তুমি যে ক্রমবিন্যাস, মানে যে যে তুমি শ্রেণীবিন্যাস করবে, বিভিন্ন পিরিয়ডিক্যালি ভাগ করবে, সেটাই হচ্ছে পর্যায়ক্রম বা পিরিয়ডাইজেশন। তারপরে দেখো পরের যেটা লেখা আছে, যে পিরিয়ডাইজেশন ইজ এ ফর্ম অফ রেজিস্ট্যান্স ট্রেনিং দ্যাট মে বি ডিফাইন্ড অ্যাজ স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন অফ স্পেসিফিক ট্রেনিং ফেজ। এই যে যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে একটু ঘুরিয়ে বলছে, যে আমি যে বিভিন্ন স্টেজ বা বিভিন্ন যে স্পেসিফিক যে আমি টাইম শিডিউল, আমি যে 1 বছরটাকে যে বিভিন্ন প্রকার ইয়ারলি ভাগ করলাম, সেই ইয়ারলি ভাগের মধ্যে বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি বা স্পেসিফিক ট্রেনিং প্ল্যান কিন্তু আমাদের আগে থেকে করা থাকবে। এই যে যে কোনো বিন্যাস, এই যে যে অ্যাথলিটের পারফরমেন্স করার জন্য তুমি যেটা এই যে যে 1 বছর ইয়ারলি প্ল্যানটাকে যে বিভিন্ন পর্যায়ে ভাগ করছো, সেই পর্যায়কে বা সেই শ্রেণী বিন্যাসকেই আমরা বলবো পিরিয়ডাইজেশন। দেখো এখানে একটা ভিএফ ভিএফ হ্যাজ বিন রিগার্ড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন পিরিয়ডাইজেশন। তাহলে ফাদার অফ মডার্ন পিরিয়ডাইজেশনের নাম কি? ভিএফ। এটা কিন্তু ভুললে তোমাদের চলবে না, নোট ডাউন করে রাখো। আমি এই যে যতগুলো কথা বললাম সেই সমগ্র কথাগুলোকে আমি দেখো লাস্ট একটা সুন্দর একটা ডেফিনেশনের মধ্যে তোমাদেরকে এখানে রেখে দিয়েছি। সেখানে কি বলছে দেখো, পিরিয়ডাইজেশন ইজ দ্য সিস্টেমেটিক ফর্মুলেশন। ভেরি গুড। পিরিয়ডাইজেশন কি? একটা সিস্টেমেটিক প্রসেস বা সিস্টেমেটিক পদ্ধতি, যেটা কি করছে, অফ দ্য ট্রেনিং প্রসেস। তাহলে কি একটা ট্রেনিং, যে একজন যে খেলোয়াড়কে যে আমি ট্রেনিং দেব, তার যে প্রশিক্ষণ দেব, সেটার একটা সিস্টেমেটিক প্ল্যানিং বা সিস্টেমেটিক একটা গঠন থাকবে, একটা গঠনমূলক প্ল্যানিং থাকবে। ইন এ ট্রেনিং সাইকেল, মানে তার যে চক্রাকার যে প্রশিক্ষণের যে সময়কাল, সেগুলো একটা সাইকেলে ভাগ করব। ইন এ ইয়ার, মানে 1 বছরের যে ট্রেনিং প্ল্যান, সেই প্ল্যানটাকে আমি কি করব, একটা ফর্মুলেট করব সিস্টেমেটিক ওয়েতে। কি জন্য করব? ফর দি পারপাস অফ অ্যাচিভিং টপ ফর্ম ইন দা, এটা মেল না, সরি, এটা হবে মেন কম্পিটিশন, MAIN। তাহলে এই যে যে প্রতিযোগিতার কোনো খেলোয়াড়কে, তাহলে মেন কম্পিটিশনে তাকে যাতে তার টপ ফর্ম সে অ্যাচিভ করতে পারে, সেই অ্যাচিভ করার জন্য আমি গোটা 1 বছরকে কি করব, বিভিন্ন ট্রেনিং সাইকেল বা বিভিন্ন সিস্টেমেটিক ফর্মুলেশন আমি তৈরি করব। যে সেই তৈরি করব, কেন তৈরি করব? যাতে তার মেন কম্পিটিশনে তার টপ ফর্ম অ্যাচিভ করতে পারে। এই যে যে সিস্টেমেটিক ভাবে যে তার টাইমটাকে ডিভাইডেশন করছি, সেটাই হচ্ছে পিরিয়ডাইজেশন বা পর্যায়করণ। ক্লিয়ার? এইবার দেখো এই পিরিয়ডাইজেশনের অবজেক্টিভ কি, কেন আমরা এই পিরিয়ডাইজেশনটাকে দেব। তাহলে এই যে এই পিরিয়ডাইজেশন বোঝাতে গিয়ে আমরা বলেছিলাম অ্যাচিভ দ্য অপটিমাল পারফরমেন্স, মানে একজন খেলোয়াড়ের, একজন ক্রীড়াবিদের যা ক্ষমতা, এখানে যদি আমরা একটা ক্রীড়াবিদকে চেষ্টা করি, মানে এই ক্রীড়াবিদের যা ক্ষমতা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আলাদা আছে। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি যেমন আলাদা আছে, প্রত্যেক ক্রীড়াবিদের ক্ষমতা আলাদা আছে। তাহলে ওই ক্রীড়াবিদের মেন পিরিয়ডাইজেশন উদ্দেশ্য হচ্ছে ওই ক্রীড়াবিদের তার সর্বোচ্চ এবিলিটিটাকে ডেভেলপ করা, সর্বোচ্চ ক্ষমতাটাকে ট্রেনিং এর মাধ্যমে তাকে বাইরে বের করা, যাতে তার সে অপটিমাল লেভেলে সে পৌঁছাতে পারে। ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে মানে আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য যে যে সব পর্যায়গুলো অতিক্রম করতে হবে, ওইটাই তাহলে পিরিয়ডাইজেশন, তাই তো? হ্যাঁ, গোল একটা আলাদা বিষয়। গোল যদি তোমার এক্ষেত্রে গোল হচ্ছে কি, মেন কম্পিটিশনে পারফরমেন্সটাকে জয়লাভ করা, যাতে তোমাকে এমন ভাবে ট্রেনিং শিডিউলটা তৈরি করা হবে যাতে তোমার ওই কম্পিটিশনে গিয়ে তুমি খুব ভালো পারফরমেন্স করতে পারো, তোমার যা লেভেল সেই লেভেলের পারফরমেন্সটাকে তৈরি করতে পারো। ওকে। ওকে। 2 নম্বর পয়েন্ট, আর কি করতে হবে কিভাবে সেটা, তারপরে ক্লাইম্যাক্স টু দা কম্পিটিটিভ সেশন, বিভিন্ন যে কম্পিটিশন হয় তার যে ক্লাইম্যাক্স, তার যে ওয়েদার কন্ডিশন বা কম্পিটিটিভ যে নেচার
কম্পিটিটরের যে চাপ বা লোড সেই সমস্ত দিক থেকেও কিন্তু তোমাকে তৈরি করা হবে, যাতে কম্পিটিশনে কোনো রকম তোমার পারফরমেন্সের ক্ষেত্রে সমস্যা না হয়। আর লাস্টলি কি করছি, লাস্টলি করছি প্রিপেয়ার ফর দ্য মেন কম্পিটিশন। হ্যাঁ, যে তুমি যে কম্পিটিশনের জন্য তুমি যে অলিম্পিকের জন্য করছো না ইন্টার ইউনিভার্সিটির জন্য করছো, দেখবে যখন তোমরা কোনো একজন প্লেয়ার যখন ইন্টার ইউনিভার্সিটি বা ন্যাশনাল লেভেলের জন্য সিলেক্ট করা হয়, তখন কি হয় তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, মানে আলাদা করে তৈরি করা হচ্ছে ওই মেন কম্পিটিশনে। তাহলে এইগুলো হচ্ছে মূল আমাদের পিরিয়ডাইজেশনের মেন উদ্দেশ্য। তাহলে এই যে শুরু থেকে এখানে স্টেপ বাই স্টেপ, এই যে যেমন স্টেপ বাই দেখো সিঁড়ির মতো করে উঠছে, উঠে কি করছে মেন গোলে তুমি পৌঁছাচ্ছ। আর যদি তুমি পিরিয়ডাইজেশনটা সঠিকভাবে করতে পারো তাহলে তোমার মেন গোল এটাকে অ্যাচিভ করতে পারবে। এটাই হচ্ছে পিরিয়ডাইজেশন, এর বাইরে আর কিচ্ছু নেই। এইবার আসবো আমাদের এই যে যে পিরিয়ডাইজেশনের যে ফেজের কথাগুলোকে বলছিলাম, যে আমি সারা এক বছরের ফেজটাকে যদি আমি বিভিন্ন পর্যায়ে ভাগ করি, তাহলে সেই ফেজগুলোকে আমরা কি নাম বলবো। সেক্ষেত্রে দেখো তিন ধরনের ফেজ আছে। কয় ধরনের ফেজ আছে? তিন ধরনের। আমি তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। ক্লিয়ার? এবার কখনোই কিন্তু এই তিনটা 1 নম্বরে আসবে না, বা এই একটা কখনো কিন্তু 3 নম্বরে আসবে না, আবার দুইটাও একে আসবে না, আবার দুইটা তিনেও আসবে না। যেমন আছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের পিরিয়ডাইজেশনের ফেজগুলো চলবে। এবং এই যেমন পিরিয়ডাইজেশনের ফেজের নামগুলো যদি তোমাদেরকে বলি, একটা দেখো প্রিপারেটরি পিরিয়ড, একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। এবার খুব সিম্পল ভাবে যদি তোমাকে বলি, প্রিপারেটরি পিরিয়ড মানে কি, একদম প্রাথমিক অবস্থায় বেসিক অবস্থায় শুরুর অবস্থাকে আমি বলছি প্রিপারেটরি প্রিপারেশন। এই যে ধরো কোনো একটা তোমরা যেমন প্রাইমারি স্কুলের কথা যদি মনে করো, যে আলটিমেট তোমাকে একটা ভালো জায়গায় জব করতে হবে, তাহলে জব করতে গেলে পড়াশোনা করতে হবে। কোথা থেকে পড়াশোনা শুরু করতে হবে? একদম ছোটবেলা প্রাইমারি লেভেল। সেই জন্য একদম স্পোর্টস পার্সনের এই ক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে প্রিপারেটরি পিরিয়ড মানে একদম বেসিক আমি তাদেরকে ট্রেনিং শিডিউল দেবো। কম্পিটিশন পিরিয়ড মানে কি, একদম ঠিক কম্পিটিশনের আগের মুহূর্তে আমি তাকে কি ধরনের ট্রেনিং দেবো। ট্রানজিশনাল পিরিয়ডটা কি, আফটার কম্পিটিশনের পরে আমি কি তাদেরকে আর কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই, না ট্রেনিং এর প্রয়োজন দরকার আছে? নিশ্চয়ই দরকার আছে, কারণ একটা কম্পিটিশন মানেই তো তোমার পারফরমেন্স ওখানে শেষ হয়ে যাচ্ছে না, পরবর্তী আবার কম্পিটিশন থাকবে, তাহলে তার জন্য তোমাকে তৈরি হতে হবে। তাহলে এই যে তিন ধরনের মূলত ফেজ, মানে একটা ইয়ারলি প্ল্যানকে বা একটা কম্পিটিশনের উপর যদি আমরা টার্গেট রেখে কোনো ট্রেনিং শিডিউল বানাই, তখন মূলত এই তিনটে ফেজ আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রিপারেটরি ফেজ, একটা স্যার হচ্ছে স্যার এটা, স্যার এটা কি লং টার্ম গোল অ্যাচিভ করার জন্য এই তিনটে ফেজ আমরা করব, না মানে শর্ট টার্ম গোলেও আমরা এটা ইউজ শর্ট করতে টার্ম, পারি? শর্ট টার্ম গোলের ক্ষেত্রেও করবো, লং টার্ম গোলের ক্ষেত্রেও আমরা করবো। যখনই আমি ধরো কোনো একটা অ্যাথলিট সবার প্রথমে তো স্টেট ডিস্ট্রিক্ট খেলে, ডিস্ট্রিক্ট থেকে স্টেট খেলে, স্টেট থেকে ন্যাশনাল খেলে, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলে, তাহলে এই যে বিভিন্ন পর্যায়গুলো যে আছে, বাচ্চাকে যে ভালো পারফরমেন্স, একটা কম্পিটিশন তো একটা অ্যাথলিটের শেষ নয়। তাহলে তুমি একটা কম্পিটিশনে ভালো ট্রেনিং, ভালো রেজাল্ট করলে, তাহলে তোমার নেক্সট টার্গেট কি থাকবে? নেক্সট টার্গেট থাকবে তুমি আরো ভালো করার জন্য, আরো ভালো অ্যাচিভ হুম। করার জন্য। সেই ক্ষেত্রেও তুমি যখন একটা কম্পিটিশন জয়লাভ করলে, করার পরে যখন তুমি নেক্সট কম্পিটিশনে যাবে, সেক্ষেত্রে তোমার ট্রেনিং এর শিডিউল আলাদা হবে। ট্রেনিং এর শিডিউল আলাদা হবে, কিন্তু ট্রেনিং এর যে ফেজ গুলো, সেই ফেজ গুলো তোমার একই থাকবে। প্রিপারেটরি পিরিয়ডও থাকবে সেখানে, কম্পিটিশন পিরিয়ডও থাকবে, ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, এগুলো হচ্ছে ফেজ, ফেজ এক থাকবে। এবার প্রিপারেটরি পিরিয়ডের মধ্যে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ারকে যে ধরনের ট্রেনিং শিডিউল থাকবে, আর একটা নর্মাল প্লেয়ারদের কি সেই ট্রেনিং শিডিউল একই রকম থাকবে? দুটোর মধ্যে আলাদা আলাদা থাকবে, সেইগুলো আলাদা, হুম। কিন্তু ফেজ হচ্ছে একই। ক্লিয়ার? ওকে স্যার। এইবার এইটাকে ভালো করে বোঝো, এই যে যে কথাগুলোকে বলছিলাম, যে গোটা এক বছরের ট্রেনিং প্ল্যান, তাহলে এই দেখো এখানে প্রথমে সিম্পল ভাবে বোঝো, এখানে আমরা কি করেছি পিরিয়ড, হ্যাঁ, এখানে বলেছি ফেজ, এখানে বলেছি মান্থ। তাহলে এই যে আমাদের কটা ফেজ ছিল? তিনটে ফেজ ছিল। এই যে এখানে দেখো প্রিপারেটরি পিরিয়ড একটা, কম্পিটিশন পিরিয়ড এটা হচ্ছে 2 নাম্বার, ট্রানজিশনাল পিরিয়ড এটা হচ্ছে 3 নাম্বার। হুম, এই যে দেখো আগের স্লাইডটা যদি দেখো, দেখো প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক এক্ষেত্রেও তাই আছে। আর এখানে দেখো একদম নিচে দেখো মান্থ, মান্থ কি করেছি দেখো, যে 12, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে পুরো 12, মানে এই শুরু থেকে 1 থেকে শুরু করে এই 12টা হচ্ছে এক বছর। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি বলবো? 1 ইয়ার ট্রেনিং প্ল্যান।
ক্লিয়ার? 1 ইয়ার ট্রেনিং প্ল্যান বলবো। তাহলে এই 1 ইয়ার ট্রেনিং প্ল্যানকে দেখো সুন্দরভাবে 3টে ফেজে ভাগ হয়েছে। প্রিপারেটরি পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড। দেখো এই প্রিপারেটরি পিরিয়ড শুরুটা তোমার একদম শুরুটা মানে ধরো বাড়ির যেমন ফাউন্ডেশনটা যেমন বড় বা দীর্ঘদিন লাগে বাড়ির ফাউন্ডেশনটাকে তৈরি করতে, ঠিক তোমার এই প্রিপারেটরি পিরিয়ডটাও কিন্তু এই যে তোমার যে গোটা 1 বছরের ট্রেনিং শিডিউল তার মধ্যে কিন্তু সব থেকে লংগেস্ট পিরিয়ডের নাম হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড। ঠিক আছে? সব থেকে লংগেস্ট দেখো এখানে কত মাস আছে, 1 থেকে 7 মাস পর্যন্ত হচ্ছে তার প্রিপারেটরি পিরিয়ড। কম্পিটিশন পিরিয়ড কি ম্যাক্সিমাম 4 মাস, 3 থেকে 4 মাস হচ্ছে তার কম্পিটিশন পিরিয়ড। আবার ট্রানজিশনাল পিরিয়ড কখনোই 1 মাসের বেশি হবে না, 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু 1.5 মাস 2 মাস 3 মাস ধরে কখনোই ট্রানজিশনাল পিরিয়ড হবে না। এবার প্রত্যেকটা ফেজের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলোকে আমরা জানবো। তার আগে এইটাকে একটু ভালো করে বুঝি। তাহলে সব থেকে লংগেস্ট পিরিয়ড কি প্রিপারেটরি পিরিয়ড। আবার এই প্রিপারেটরি পিরিয়ডকে কিন্তু 3 ভাবে ভাগ করেছে। দেখো PP1 মানে প্রিপারেটরি পিরিয়ড 1, PP2 মিন্স প্রিপারেটরি পিরিয়ড 2, PP3 মানে প্রিপারেটরি পিরিয়ড 3। তাহলে দেখো আমি প্রিপারেটরি পিরিয়ডে কি তৈরি করবো, একদম বেসিক লেভেল তৈরি করব। হ্যাঁ, একদম অ্যাথলিটের একদম প্রথমে বেসিক তার যে ফিটনেস এবিলিটি গুলোকে দরকার, তার যে স্কিল গুলোকে দরকার, সেগুলোকে আমি ডেভেলপ করার চেষ্টা করব। কিন্তু সেটা চেষ্টা করতে গিয়েও সেই ফেজটাকে আমি 3 ভাবে ভাগ করলাম। প্রথম ফেজটা দেখো প্রিপারেটরি 1, সেটার জন্য ম্যাক্সিমাম কত মাস দিয়েছি, 3 মাস। তারপরে প্রিপারেটরি 2 এর জন্য 2 মাস, প্রিপারেটরি 3 এর জন্য 2 মাস। তাহলে একদম এই যে সব থেকে লংগেস্ট ফেজ তাহলে কোনটা, একদম প্রিপারেটরি পিরিয়ড। আর মিডিল ফেজ কোনটা, সেটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড। তাহলে এই কম্পিটিশন পিরিয়ডটাকে আমরা কি করেছি, কম্পিটিশন পিরিয়ডকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড 1 আর একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড 2। তাহলে কম্পিটিশন পিরিয়ড 1 এ দেখো 2 মাস, 8 মাস এবং 9 মাস। আবার কম্পিটিশন পিরিয়ড 2 তে সেক্ষেত্রেও 2 মাস। কিন্তু ট্রানজিশনাল পিরিয়ডে কি অনলি ফর 1 মাস বা 1.5 মাস হতে পারে, ম্যাক্সিমাম এর অধিক হবে না। এইবার এই যে প্রিপারেটরি পিরিয়ড 1 এ আমি কি ধরনের অ্যাথলিটকে ট্রেনিং দেবো, প্রিপারেটরি পিরিয়ড 2 তে আমি কি ধরনের ট্রেনিং দেবো, প্রিপারেটরি 3 তেই বা আমি কি ধরনের ট্রেনিং দেবো, এই সমস্ত বিষয়গুলোকে এবার আমরা পরের স্লাইডে আস্তে 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 জানবো। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে কতগুলো জিনিস তোমাদেরকে নোট ডাউন করে একদম ঢুকিয়ে নাও, যে আমাদের যে পিরিয়ডাইজেশনের যে ট্রেনিং ফেজ আছে, সেই ফেজের সব থেকে লংগেস্ট ফেজ হচ্ছে প্রিপারেটরি ফেজ বা প্রিপারেটরি পিরিয়ড, এবং মিডিল ফেজ হচ্ছে কম্পিটিশন পিরিয়ড, আর লাস্ট ফেজ হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। এই যে কথাগুলো বলছিলাম, যে প্রিপারেটরি পিরিয়ড মানে কি একদম শুরুটা, কম্পিটিশন মানে কি জাস্ট কম্পিটিশনের আগে, আর ট্রানজিশনাল পিরিয়ড মানে কি কম্পিটিশনের পরে। তাহলে তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে পিরিয়ডাইজেশন কি একটা সিস্টেমেটিক প্রসেস। তাহলে এই যে তোমার কি কেন সিস্টেমেটিক প্রসেস বলছিলাম, তুমি কি এই ট্রানজিশনাল ফেজটাকে কি এই প্রিপারেটরি ফেজের আগে এনে কখনো ট্রেনিং দিতে পারবে? সম্ভব? সম্ভব না। কারণ সবার আগে তাকে আমাকে বেস তৈরি করতে হবে, তারপরে কম্পিটিশনের জন্য তাকে উপযুক্ত করে তুলতে হবে। আর ট্রানজিশনাল ফেজ তো আফটার কম্পিটিশনের পরে তার বেসিক ফিটনেস লেভেলটাকে ধরে রাখার জন্য আমাদের ট্রেনিং শিডিউল যেগুলো আমরা দিই, সেটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। চলো এইবার তাহলে আমরা দেখে নিই এই যে প্রত্যেকটা ইসের যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি ট্রেনিং দেওয়া উচিত সেগুলো সম্পর্কে জানবো। তার আগে আমাদেরকে টাইপস অফ পিরিয়ডাইজেশন সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। একটু জল খেয়ে পিরিয়ডাইজেশনটা আমরা বললাম, এই যে এইটা হচ্ছে আমাদের গোটা 1 বছরের প্ল্যান, 1 থেকে 12 মাস। ক্লিয়ার? এইবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিরিয়ডাইজেশন আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে কি টাইপস অফ পিরিয়ডাইজেশন। সেই টাইপস কত প্রকার, সেক্ষেত্রে টাইপস মূলত 3 প্রকারের হয়ে থাকে পিরিয়ডাইজেশন। একটাকে বলছে সিঙ্গেল পিরিয়ডাইজেশন, একটাকে বলছে ডাবল পিরিয়ডাইজেশন, আর একটা হচ্ছে ট্রিপল পিরিয়ডাইজেশন। তাহলে কত প্রকার পিরিয়ডাইজেশন হয়, 3 প্রকার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। খুব সোজা। তাহলে কখন আমরা সিঙ্গেল পিরিয়ডাইজেশন বলবো, কখন বা আমরা ডাবল পিরিয়ডাইজেশন বলবো, আবার কখন বা আমরা ট্রিপল পিরিয়ডাইজেশন বলবো। সিঙ্গেল পিরিয়ডাইজেশন আমরা কখন বলবো, দেখো খুব সিম্পল ভাবে লেখা আছে, when there is one major competition in a year। ইন এ ইয়ার মানে 1 বছরের মধ্যে যদি একবারই কোনো কম্পিটিশন পিরিয়ড থাকে, তখন তাকে আমরা কি বলবো, সিঙ্গেল পিরিয়ডাইজেশন। আমরা ছকের সাহায্যে দেখবো, একটু পরে দেখবো। ডবল পিরিয়ডাইজেশন কি বলেছে, তাহলে when there are 2 major competition in a year।
এই যে ট্রেনিং প্ল্যানটা তুমি এই যে ট্রেনিং শিডিউল যে 1 ইয়ারের প্ল্যানটা দেখেছো, এক্ষেত্রে কম্পিটিশনটা ঠিক এই জায়গাটা হয় কম্পিটিশন পিরিয়ডের পরে। তাহলে এই এখানে কি একবারই কম্পিটিশন হচ্ছে, তাহলে এই ধরনের প্ল্যানকে আমরা কি বলবো, এই ধরনের আমরা প্ল্যানকে বলবো সিঙ্গেল পিরিয়ডাইজেশন। ডাবল পিরিয়ডাইজেশন কখন হবে, যখন দুবার মেন কম্পিটিশন হবে। আর ট্রিপল কম্পিটিশন কখন বলবো, যখন এই দুইয়ের অধিক কোনো কম্পিটিশন পিরিয়ড থাকবে, তখন আমরা তাকে ট্রিপল পিরিয়ডাইজেশন বলবো। এইখানে দেখো এই ছকটাকে তোমরা নোট ডাউন করে রাখো। প্রথম 1 নম্বর ছকটার নাম হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল পিরিয়ডাইজেশনে কি বলে দিলাম, একবার কম্পিটিশন থাকবে। দেখো আমাদের পিরিয়ডাইজেশনের ফেজ কত প্রকার, 3 প্রকার। দেখো এটা হচ্ছে 1 নম্বর প্রিপারেটরি পিরিয়ড, 2 নম্বর হচ্ছে কম্পিটিশন পিরিয়ড, 3 নম্বর হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, সবগুলোই আছে। আর এখানে দেখো কম্পিটিশন পিরিয়ডের পরে এই জায়গাটা হচ্ছে কম্পিটিশন, হচ্ছে মেন কম্পিটিশন। যদি আমরা লিখি মেন কম্পিটিশন, তাহলে এখানে হচ্ছে একবার মেন কম্পিটিশন হচ্ছে, এই জন্য এটার নাম দিয়েছে কি সিঙ্গেল পিরিয়ডাইজেশন। ক্লিয়ার? আবার যদি 1 বছরের মধ্যে দুবার কম্পিটিশন থাকে, সেক্ষেত্রে দেখো দুটো প্রিপারেটরি পিরিয়ড থাকবে, একবার দুটো কম্পিটিশন থাকবে, আবার প্রিপারেটরি পিরিয়ড আবার কম্পিটিশন, তারপরে কিন্তু লাস্টে ট্রানজিশনাল পিরিয়ড। এখানে দেখো কম্পিটিশন 1, কম্পিটিশন 2। ক্লিয়ার? একে আমরা কি বলবো, দুবার যেহেতু কম্পিটিশন আছে 1 বছরে, সেজন্য আমি একে কি বলবো, ডাবল পিরিয়ডাইজেশন। ক্লিয়ার? লাস্টে কি আছে দেখো, ট্রিপল পিরিয়ডাইজেশন কাকে বলবো, যখন দেখো 3 বার আমি এখানে দেখিয়েছি, একটা প্রিপারেটরি পিরিয়ড, একটা কম্পিটিশন পিরিয়ড, আবার প্রিপারেটরি পিরিয়ড হচ্ছে, আবার কম্পিটিশন পিরিয়ড হচ্ছে, আবার প্রিপারেটরি পিরিয়ড হচ্ছে, আবার কম্পিটিশন পিরিয়ড হচ্ছে, লাস্টে ট্রানজিশনাল পিরিয়ড। এই জন্য দেখো কম্পিটিশন 1, কম্পিটিশন 2, কম্পিটিশন 3। এইটা হচ্ছে আমাদের পিরিয়ডাইজেশনের টাইপ। 3 ধরনের যে পিরিয়ডাইজেশন, সেই পিরিয়ডাইজেশনের টাইপ সিঙ্গেল, ডাবল, ট্রিপল। ক্লিয়ার? চলো এইবার আমরা এই যে ছকটা আমরা যেটা পড়ছিলাম, যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, এইবার আমরা সেগুলো ডিটেলসে জানবো যে প্রিপারেটরি পিরিয়ডটা কি, এবং প্রিপারেটরি পিরিয়ডটাকে আমরা কাকে বলবো, এবং প্রিপারেটরি পিরিয়ডে আমাদেরকে কি কি ধরনের ট্রেনিং দেওয়া হয়। তাহলে এই যে দেখো নিচে যে ছকটা দিয়ে আছো, আমি এই যে কম্পিটিশন পিরিয়ড আর ট্রানজিশনাল পিরিয়ডটাকে আমি আবছা করে দিয়েছি। কেন? কারণ আমরা এখন পড়বো শুধু প্রিপারেটরি পিরিয়ড। তাহলে এখানে দেখো প্রিপারেটরি পিরিয়ড, এখানে কি লেখা আছে দেখো ভালো করে পড়ো, দিস পিরিয়ড ক্লেম টু মেজর পার্ট অফ পিরিয়ডাইজেশন। তাহলে পিরিয়ডাইজেশনটা কি করছে, গোটা 1 বছরের প্ল্যানের মেজর পার্ট বলছি কেন, একদম সব থেকে বড় অংশ জুড়ে এই প্রিপারেটরি পার্ট আছে। তাহলে 1 বছরের মধ্যে 7 মাসই হচ্ছে আমার প্রিপারেটরি পার্ট, সেই জন্য আমি বলছি মেজর পার্ট অফ পিরিয়ডাইজেশন। এটা কি করছে, জেনারেলি 6 থেকে 7 মান্থ ইন এ প্ল্যান বিলং টু প্রিপারেটরি পিরিয়ড। মানে ম্যাক্সিমাম 1 বছর, 12 মাসে 1 বছর, সেই 12 মাস থেকে ম্যাক্সিমাম আমরা 6 থেকে 7 মাসই থাকবে সেই অ্যাথলিটের ক্ষেত্রে প্রিপারেটরি পিরিয়ড। ক্লিয়ার? তারপরে কি আছে, দিস পিরিয়ড মে বি ফার্দার ডিভাইডেড ইনটু 3 ফেজ। এই প্রিপারেটরি পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিপারেটরি 1, প্রিপারেটরি 2 আর প্রিপারেটরি 3। সেখানে এখানে লেখা আছে দিস ফেজ আর কল প্রিপারেটরি 1, প্রিপারেটরি 2, প্রিপারেটরি 3। এইবার এই প্রিপারেটরি পিরিয়ড 1 এ আমরা কি কি ধরনের ট্রেনিং আমরা বা কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেব, সেটা আমরা আসবো পরের স্লাইডে, যখন পরে আছে আমরা পরে বলছি। তাহলে দেখো প্রিপারেটরি পিরিয়ডটা তাহলে হচ্ছে কি সবথেকে মেজর পার্ট হচ্ছে এবং সবথেকে লংগেস্ট পার্ট হচ্ছে। ম্যাক্সিমাম কত মাসের জন্য হতে পারে, 6 থেকে 7 মাসের জন্য হতে পারে। এবং এই ফেজের মধ্যে কটা পার্ট আছে, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু নোট ডাউন করে রাখো, এগুলো কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, বহুবার এই প্রশ্নগুলো এসছে। তাহলে প্রিপারেটরি পিরিয়ডকে মূলত কত ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে PP1 মানে প্রিপারেটরি পিরিয়ড 1, PP2 মিন্স প্রিপারেটরি পিরিয়ড 2, PP3 মিন্স মানে প্রিপারেটরি পিরিয়ড 3। এবং মনে রাখবে যে এই যে পিরিয়ডাইজেশন বা পর্যায়বৃত্তিকরণ, তার সবথেকে বড় অংশ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় যে খেলোয়াড় বা ক্রীড়াবিদদের ভিত তৈরি করার পর্যায়। বাড়ির যেমন ভিত হয়, খেলোয়াড়দেরও এই পর্যায়কে ভিত তৈরি করার পর্যায় কিন্তু বলা হয়, সেটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? আবার এই প্রিপারেটরি পিরিয়ডের সময় আমাদের অনেকগুলো জিনিস মেনে কিন্তু আমাদেরকে ট্রেনিং প্ল্যান করতে হয়, কারণ এক্ষেত্রে যেহেতু ভিত তৈরি করতে হয়, তোমাদেরকে যখন লোড আর ভলিউম করানোর সময় আমরা বলেছিলাম যে যখনই কোনো খেলোয়াড়ের বেসিক ফিটনেস গুলোকে ডেভেলপ করব, সেই সময় আমাদের কি করতে হবে, লোড বেশি দিতে হয় না ইন্টেন্সিটি বেশি দিতে হয়, একদম শুরুর দিকে বলো তোমরা কি বেশি দিতে হয়, ইন্টেনসিটি। একদম শুরুতে অ্যাথলিটকে ইন্টেন্সিটি বেশি দিতে হবে।
না না লোড। লোড বেশি দিতে হবে। লোড প্রথমে বেশি দিতে হবে কেন? তার মধ্যে ক্যাপাসিটি তৈরি করতে হবে, এবিলিটি তৈরি করতে হবে। সেই জন্য প্রথম পর্যায়ে খেলোয়াড়কে লোড বেশি নিতে হবে, যাতে সে অনেক পরিমাণ কাজ করার ক্ষমতা তার মধ্যে জন্মায়। ক্লিয়ার? এবার আসবো আমরা সেগুলোকে পরে। আমরা এরপর দেখো কম্পিটিশন পিরিয়ড, আমরা সেকেন্ড স্টেপ। এটাকে কি বলছে? সেকেন্ড স্টেপ। প্রিপারেটরি পিরিয়ডের সেকেন্ড স্টেপ হচ্ছে কম্পিটিশন পিরিয়ড। এটা কি বলছে? দিস পিরিয়ড টেক্স 4 to 5 months ইন এ ক্লাস। 4 to 5 মান্থ মানে কি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসের মধ্যে কম্পিটিশন পিরিয়ডের জন্য আমি এটাকে হতে পারে। আর কি বলছে? দিস পিরিয়ড অলসো মে বি ডিভাইডেড ইনটু টু ফেজ। একটা হচ্ছে সিপি1 আর একটা হচ্ছে সিপি2। ক্লিয়ার? এই সিপি1 এই যেমন দেখুন দুটো আচ্ছা দিয়ে এই যে কম্পিটিশন পিরিয়ড, একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড 1, কম্পিটিশন পিরিয়ড 2। দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ট্রেনিং আছে, কি কি ট্রেনিং আছে সেগুলো আমরা পরের স্লাইডে আসবো। তারপর দেখো ট্রানজিশনাল পিরিয়ড। এখানে দেখো পরিষ্কার লেখা আছে দিস পিরিয়ড টেক্স নট মোর দেন 1 month ইন এনি কন্ডিশন। কোনোভাবেই 1 মাস বা এখানে 1 মাস লেখা আছে, 1 মাস বা 1.5 মাস ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু কখনোই সম্ভব হবে না এই ট্রানজিশনাল পিরিয়ডে। ক্লিয়ার? তাহলে সব থেকে এই যে তোমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে তোমরা বলো তো যে প্রিপারেটরি পিরিয়ডকে মূলত কটা ফেজে ভাগ করা হয়? কুইক রেসপন্স দাও, কটা ফেজে ভাগ করা হচ্ছে? 3টে ভাগে। 3টে ভাগে। কি কি? প্রিপারেটরি ফেজ 1। না 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 3টে ফেজ, না না ওইভাবে বলবে না। 3টে ফেজ যখন হচ্ছে তখন ফেজগুলো কি কি? প্রিপারেটরি ফেজ, কম্পিটিশন ফেজ, কম্পিটিশন ফেজ আর ট্রানজিশনাল ফেজ। হ্যাঁ ঠিক আছে? ক্লিয়ার? একদম এই যে যখন এখন পড়ছো, যখন এই পড়ার মধ্যেই পুরো গোটা ব্যাপারটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে এই প্রিপারেটরি পিরিয়ড যখন তুমি পড়ছো, সব থেকে লংগেস্ট পিরিয়ড কোনটা? সবথেকে লংগেস্ট হচ্ছে প্রিপারেটরি ফেজ প্রিপারেটরি পিরিয়ড। এবং সব থেকে শর্টেস্ট পিরিয়ড কোনটা? ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ড, ভেরি গুড। এইবার প্রিপারেটরি পিরিয়ডকে ম্যাক্সিমাম কত দিনের জন্য হতে পারে প্রিপারেটরি পিরিয়ড? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস, ভেরি গুড। আবার এই কম্পিটিশন পিরিয়ড কত দিনের জন্য হতে পারে? 4 থেকে 5 মাস। আর ট্রানজিশনাল পিরিয়ড কত দিনের জন্য হবে? 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। এইবার বলো তো প্রিপারেটরি পিরিয়ডের মধ্যে কটা ফেজ আছে? আবার 3টে ফেজ আছে। 3টে ফেজ আছে। আর কম্পিটিশন পিরিয়ডের মধ্যে কটা ফেজ আছে? 2টো ফেজ আছে। 2টো ফেজ আছে, ভেরি গুড। এইবার তোমরা পড়তে গিয়ে কোনো কোনো জায়গায় হয়তো পাবে যে ট্রানজিশনাল ফেজকে সেখানে দুটো ভাগে ভাগ করেছে, ট্রানজিশনাল ফেজ 1, ট্রানজিশনাল ফেজ 2। সেটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দুঃখ নেই, ঠিক আছে? কোনো কোনো বইতে কিন্তু এরকম লেখা পেতে পারো যে ট্রানজিশনাল ফেজ 2। বলছিলাম যে প্রিপারেটরি যে ডাবল ফেজ আর ট্রিপল ফেজ যখন হচ্ছে সেখানে মানে বছরে 2বার কম্পিটিশন, আবার বছরে 3বার কম্পিটিশন। তো সেখানে এই ট্রানজ্যাকশনাল পিরিয়ডটা একবার করেই আছে, মানে ডাবল আর ট্রিপলে। হ্যাঁ, সেক্ষেত্রে রিকভারি কম্পিটিশন 3বার হচ্ছে, 2বার হচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশনের সময় দেওয়া হচ্ছে না কেন? মানে বছরে একবারই দেওয়া হচ্ছে। মানে না ট্রানজিশনাল 1 থেকে 1.5 মাসই দেওয়া যাবে, কিন্তু কম্পিটিশনের আগে দেওয়া হচ্ছে না কেন? সেটা হচ্ছে কেন হচ্ছে, ধর এটা হচ্ছে 1 বছরের মধ্যে তো 3বার কম্পিটিশন আছে, তার মানে কি 3 মাস অন্তর অন্তর কম্পিটিশন আছে বা 4 মাস অন্তর অন্তর কম্পিটিশন আছে। এবার তোকে যখন একটা কম্পিটিশন শেষ করার পর ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে মূলত হচ্ছে রিকভারি পিরিয়ড। ক্লিয়ার? শুধু রিকভারি পিরিয়ড মানে কি এখানে হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি হবে না, তুমি যে ধরনের ট্রেনিং শিডিউল নিয়েছো সেই ফিটনেসটাকে ধরে রাখার জন্য অন্য ধরনের অ্যাক্টিভিটি তোমাদেরকে করানো হয়। সেক্ষেত্রে যদি তোমাকে এখানে ট্রানজিশনাল পিরিয়ড এই কম্পিটিশনের পিরিয়ডের জন্য দেওয়া হয়, তাহলে পরবর্তী কম্পিটিশনের জন্য তোমাকে প্রস্তুত করার জন্য সময়টা পাওয়া যায় না। সেই জন্যই ট্রানজিশনাল পিরিয়ডটাই যখন আমাদের 3 কম্পিটিশন একটা বছরে থেকে থাকে, তখন আমাদের এই ট্রানজিশনাল পিরিয়ডটা যদি তোমাকে দেওয়া হয় একটা কম্পিটিশনের জন্য, তাহলে দ্বিতীয় কম্পিটিশনের জন্য তোমাকে উপযুক্ত ভাবে তৈরি করার সময় পাওয়া যাবে না। পর্যাপ্ত সময় আমাদের না পাওয়ার কারণেই আমরা ট্রানজিশনাল পিরিয়ডটা দিতে পারি না অ্যাথলিটকে। আচ্ছা, বুঝে গেল? হ্যাঁ স্যার। চলো এইবার যেটা আমরা বলছিলাম যে এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিপারেটরি পিরিয়ড, সেই প্রিপারেটরি পিরিয়ডের যে কটা ফেজ ছিল আমরা বলেছিলাম 3টে ফেজ ছিল। তাহলে এই 3টে ফেজের মধ্যে
আমরা কি কি কোন কোন ফেজে আমরা কি কি ধরনের ট্রেনিং দেব সেগুলোকে আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো প্রথমে কি প্রিপারেটরি পিরিয়ড অন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 3 মাস হতে পারে, এর বেশি হবে না। তাহলে কি করেছি, প্রথমে দেখো হাই ভলিউম, তাকে আমরা যেটাই পড়াবো হাই ভলিউমে এক্সারসাইজ পড়াবো। সেখানে কি যদি ভলিউম বেশি হয় তাহলে ইন্টেন্সিটি অটোমেটিক্যালি কি হবে, কি কেমন সম্পর্ক বলেছিলাম এই দুটোর মধ্যে, ভলিউম আর ইন্টেন্সিটির মধ্যে কেমন সম্পর্ক বলেছিলাম, বলো বলো কেউ বলো কেমন সম্পর্ক বলেছিলাম, যে বিপরীত ধর্মী সম্পর্ক, কেউ বেশি হলে অন্যজন কম হবে, একজন কম হলে অন্যজন বেশি হবে। হ্যাঁ, তাহলে এই যে ভলিউম যখন একদম প্রিপারেটরি পিরিয়ডে তার লোড নেওয়ার ক্ষমতা ক্যাপাসিটি যখন ডেভেলপ করব, তাহলে ভলিউম বেশি হলে অটোমেটিক্যালি তার ইন্টেন্সিটি কি হবে, লো ইন্টেন্সিটি অটোমেটিক হয়ে যাবে। কারণ তুমি যদি হাই ভলিউমে কি দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারি, হাই ভলিউম অ্যাক্টিভিটি, ধরো কোনো একজন অ্যাথলিট যা 100 মিটার ছুটছে, সে তো হাই ইন্টেন্সিটিতে অ্যাক্টিভিটি করছে, তাই এই 100 মিটারটা কি সে অনেকবার বা অনেকক্ষণ ধরে কি প্র্যাকটিস করতে পারে, পারে না। আবার যে ধরো 1600 মিটার বা 5000 মিটার ছুটছে, তার ইন্টেন্সিটি তো কম থাকে, তার ভলিউম মানে কিছু তো দীর্ঘক্ষণ ধরে কাজ করছে। সেই জন্য একদম শুরুর পর্যায়ে আমাদের লো ইন্টেন্সিটিতে যে ধরনের অ্যাক্টিভিটি দেওয়া হবে তার মধ্যে থেকে কি করতে হবে, তার মধ্যে খেলোয়াড়ের মধ্যে একটা ভিত্তি একটা তৈরি করতে হবে, তার মধ্যে সবার আগে বেস তৈরি করতে হবে, তার ক্যাপাসিটিটাকে ডেভেলপ করতে হবে। এই জন্য আমাদের ভলিউম অনেকক্ষণ তাকে দিয়ে কাজ করাতে হবে, তাদেরকে লোডটা বেশি দিয়ে ইন্টেন্সিটি কম দিয়ে আমার কিন্তু প্রিপারেটরি পিরিয়ডে তাদেরকে ট্রেনিংটা দিতে হবে। পয়েন্টটা কি আছে দেখো, aims to regain previous state। previous state মানে তোমার যে প্রিভিয়াস আগে যে তোমার যে নলেজ বা আগে যে তোমার যে ফিজিক্যাল এবিলিটি ছিল, সেই এবিলিটি গুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেইটাকে কিন্তু ধরে রাখতে হবে। এই যে তোমরা বলছিলাম যে কোনো একজন অ্যাথলিট, যেটা বলছিলে যে ধরো কেউ একবার ভালো প্লেয়ার একবার ন্যাশনাল খেললো, তাহলে পরবর্তী বছর ন্যাশনাল যখন করবে, দ্বিতীয়বার যখন যে ন্যাশনাল করবে, তাহলে অলরেডি সে স্ট্যাবলিশ প্লেয়ার, তার মধ্যে একটা জেনারেল এবিলিটি অলরেডি আছে। তাহলে এই প্রিপারেটরি পিরিয়ডে তার ক্ষেত্রে ট্রেনিং শিডিউলটা কিন্তু আলাদা হবে। একজন নোভিস প্লেয়ার আর একজন ন্যাশনাল লেভেল অলরেডি ন্যাশনাল খেলে ফেলেছে, দুটোর প্রিপারেটরি পিরিয়ডে ট্রেনিং শিডিউল আলাদা হবে। কেন আলাদা হবে? একদম নোভিস প্লেয়ারকে আমি যে ফিটনেস গুলোকে শুরুতে ডেভেলপ করার জন্য আমি ট্রেনিংটা দেব, অলরেডি কিন্তু সেই ন্যাশনাল প্লেয়ারের সেই এবিলিটি অলরেডি আছে। তাহলে তার ওই অলরেডি এবিলিটিটাকে যদি ধরে রাখার জন্য কিন্তু আমাকে প্রিপারেটরি পিরিয়ডে ট্রেনিং দিতে হবে। সেই জন্য বলেছে aims to regain previous state, তোমার পূর্বের যে সক্ষমতাগুলো ছিল সেগুলো কিন্তু পুনর্জীবিত করতে হবে। ক্লিয়ার? তারপরে কি দেখো, এক্সারসাইজ অফ জেনারেল নেচার ইজ ডান। জেনারেল নেচার মানে কি, একদম বেসিক লেভেলে তাকে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি দিতে হবে। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো স্ট্র্যাটেজি, কোনো টেকনিক্যাল ট্যাকটিক্স এগুলো কিন্তু কিচ্ছু শেখানো হবে না। ইন জেনারেল তোমাকে বেসিক ফিটনেস সেগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। তারপরে কি বলবো দেখো, নো টেকনিক্যাল এন্ড ট্যাকটিক্যাল ট্রেনিং ইজ গিভেন। যে কথাটা বললাম যে কোনো প্রকার ট্যাকটিক্যাল ট্রেনিং বা কোনো প্রকার ট্যাকটিক্স এই কম্পিটিশন পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাকে দেওয়া হবে না। এখানে একদম কি হবে, একদম বেসিক ফিটনেস লেভেল ডেভেলপ করার জন্য প্রিপারেটরি অনেক কিন্তু আমরা তোমাদেরকে দেবো। একদম এখানে জেনারেল এক্সারসাইজ দেবো, হ্যাঁ, একদম জেনারেল এবিলিটি, জেনারেল কোঅর্ডিনেশন, বেসিক ফিটনেসটাকে তোমাকে এন্ডুরেন্সটা যাতে ভালোভাবে ডেভেলপ হয় সেই ট্রেনিংটাকেই আমরা প্রিপারেটরি পিরিয়ড অনেক দেব। মানে এই যে 1 থেকে যে 3 মাস, এখানে দেখো একটা ছকের সাহায্যে যেটা তোমাদেরকে দিয়েছি, এই যে ছকটা, সেই এই পিরিয়ডটাই আমরা শুধুমাত্র এই কাজগুলোকে করব। তাহলে এবার প্রিপারেটরি পিরিয়ডের সময় কোথায়, ম্যাক্সিমাম সময় হচ্ছে 2 মাস। তাহলে এই 2 মাসে আমি অ্যাথলিটকে কি কি দেবো, সেখানে দেখো হাই ইন্টেন্সিটি উইথ মিডিয়াম ভলিউম। চেঞ্জ হলো কি হলো না, চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তাহলে আস্তে আস্তে কি ইন্টেন্সিটিটা বাড়ছে, আমাদের ভলিউমটা কিন্তু আগের থেকে জাস্ট একটু কমানো হলো, ভলিউমও কিন্তু ভালোই আছে, তাহলে ইন্টেন্সিটিটা বাড়ছে, ভলিউমটা একটু কমানো হলো। ক্লিয়ার? আগে এইবার দেখো দ্বিতীয়টা, কম্পিটিটিভ এক্সারসাইজ আর ইন্ট্রোডিউস টু ডেভেলপ স্পেসিফিক মোটর কম্পোনেন্ট। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সারসাইজ স্পেসিফিক মোটর কম্পোনেন্ট মানে তোমাকে কোন গেমের জন্য তৈরি করা হচ্ছে, তোমাকে কোন কোন মাসেল গুলো তোমার এই অ্যাক্টিভিটি করার জন্য প্রয়োজন। আমি কি স্প্রিন্টারকে ডেভেলপ করার জন্য ট্রেনিং দিচ্ছি, না কোনো থ্রোয়ারকে আমি ট্রেনিং দিচ্ছি, যে যে স্পেসিফিক আমি অ্যাক্টিভিটিটাকে ডেভেলপ করতে চাইছি
সেই স্পেসিফিক মোটর কম্পোনেন্ট গুলোকে কিন্তু আমাকে এক্সারসাইজ করতে হবে। এই যে তোমরা যে লেসন প্ল্যানে স্পেসিফিক এক্সারসাইজ গুলোকে লিখছো, কেন লিখছো? তুমি যে গেমটাকে সিলেক্ট করেছো সেই গেমটা করতে গিয়ে এই মাসেল গুলোকে সরাসরি ইনভলভ, সেই মাসেল গুলোকে ডেভেলপ করার জন্য তো স্পেসিফিক এক্সারসাইজ দাও। এক্ষেত্রেও কিন্তু প্রিপারেটরি পিরিয়ডে সেই কাজটাকেই করছো, যে কম্পিটিটিভ এক্সারসাইজ আর ইন্ট্রোডিউস টু ডেভেলপ স্পেসিফিক মোটর কম্পোনেন্ট। মানে যদি আমি একজন লং ডিস্টেন্স রানারকে আমি কোনো ট্রেনিং দিই প্রিপারেটরি পিরিয়ডে, তাহলে তার এন্ডুরেন্সটাকে ডেভেলপ করার জন্য আমি তাকে ট্রেনিং দেবো। আবার যদি কোনো থ্রোয়ারকে যদি আমি কোনো ট্রেনিং দিই প্রিপারেটরি পিরিয়ড, তার এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপ করার জন্য ট্রেনিং দেবো। তাহলে এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপ করবো, কোর মাসেলের এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপ করবো, সেই পার্টিকুলার স্পেসিফিক এক্সারসাইজ গুলো বা স্পেসিফিক ট্রেনিং প্ল্যান কিন্তু আমাকে এই প্রিপারেটরি পিরিয়ডে এক্সিকিউট করতে হবে। ক্লিয়ার? তারপর দেখো 3 নম্বরটা কি লেখা আছে? ভলিউম অফ টেকনিক্যাল ট্রেনিং ইজ ইনক্রিজ। ভলিউম মানে কি? অনেকটা সময় ধরে এর সাথে সাথে কি করতে হবে? বিভিন্ন প্রকার টেকনিক্যাল ট্রেনিংটাকে আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, ট্যাকটিক্যাল ট্রেনিং। তারপর এটা দেখো, এই দুটো একসাথে বলি একটু। ট্যাকটিক্যাল ট্রেনিং ইজ ইন্ট্রোডিউস। শুধু এক্ষেত্রে ট্যাকটিক্যাল ট্রেনিং যেগুলো ইন্ট্রোডিউস হবে সেগুলো শুধু অনলি ফর থিওরিটিক্যাল ইন্ট্রোডিউস করতে হবে। বিভিন্ন প্রকার ট্যাকটিক্স সম্পর্কে তাদেরকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন প্রকার টেকনিক সম্পর্কে সেগুলোকে জাস্ট ইন্ট্রোডিউস করতে হবে পড়াশোনা করে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করা যাবে না প্রিপারেটরি পিরিয়ড 2 তে। আর কি করবো? সেই সাথে সাথে এই প্রিপারেটরি পিরিয়ড 1 এ আমরা যে কাজগুলোকে করেছিলাম, যে ফিটনেস কম্পোনেন্ট গুলো করেছিলাম বা প্রিপারেটরি পিরিয়ড 2 তে যেগুলো করেছিলাম সেইগুলোকে মেনটেন করব। সেই ফিটনেসের জন্য কোনো প্রকার অধঃপতন বা সেই ফিটনেস জন্য কোনো প্রকার সেই পারফরমেন্স থেকে নিচে না নেমে যায়, সেই দুটোকে আমাকে ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এইবার তাহলে আমাদের প্রিপারেটরি পিরিয়ডের একদম লাস্ট স্টেজ, এটার জন্য 2 মাস বরাদ্দ। তাহলে এই লাস্ট স্টেজে আমরা কি ধরনের ট্রেনিং দেবো? ক্লিয়ার? এক্ষেত্রে দেখো, হাই ভলিউম উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি। এক্ষেত্রে কি করছি? একদম ভলিউমটাকে হাই করবো, সেই ক্ষেত্রে ইন্টেন্সিটিটাকে আমি ইনক্রিজ করার চেষ্টা করব। মানে ম্যাক্সিমাম ভলিউম ম্যাক্সিমাম ইনক্রিজ করে আমি এবার ট্রেনিংটাকে দেবো। তাহলে দেখো চেঞ্জেসটা একটু ভালো করে লক্ষ্য করো, খুব মজার বিষয়, মজা লাগবে। কি? প্রথমে আমি কি একদম ভলিউমটাকে হাই দেবো, লো ইন্টেন্সিটি দিচ্ছি, 3 মাস ধরে আমি সেই ধরনের ট্রেনিং করাচ্ছি। যেই পরের 3 মাসে পরে যখন নেক্সট 2 মাস আমি করবো কি, এইবার ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেবো, মিডিয়াম টাইপের ভলিউম দেবো। আবার 3 নম্বর ফেজে কি করব? হাই ভলিউমের সাথে ইন্টেন্সিটিটাকে হাই দেওয়ার চেষ্টা করব। চলো এবার দেখি তোমার কত ক্ষমতা আছে, তুমি চলো এবার দৌড়াও, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিবে, অনেকক্ষণ ধরে কাজ করতে থাকো। তো তার এবিলিটি দেখো কিভাবে আমি বিল্ড আপ করছি, একটা অ্যাথলিটের এবিলিটিটাকে কিভাবে ডেভেলপ করার চেষ্টা করছি, ডিফারেন্সটা বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার এখানে আর কি করব? ডেভেলপমেন্ট অফ অল মোটর কম্পোনেন্ট, যত প্রকার মোটর ফিটনেস কম্পোনেন্ট আছে, স্পিড, এজিলিটি, এক্সেলারেশন, স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম, সমস্ত কম্পোনেন্ট গুলো যাতে এই পর্যায়ে ডেভেলপ হয়। এই পর্যায়ে আমাদেরকে এই প্রিপারেটরি পিরিয়ড 3 এর মধ্যে যেন আমি তাদেরকে ডেভেলপ করতে পারি। আর কি করব? সেই সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, টেকনিক্যাল ট্রেনিং ইজ ইন্ট্রোডিউসড বাট নো ট্যাকটিক্যাল ট্রেনিং ইজ গিভেন। মানে কি? ট্যাকটিক্যাল ট্রেনিং বা ট্যাকটিক্স আমি কোনো কিছুতে আমি এখানে দেব না, শুধু কি করব? টেকনিক্যাল ট্রেনিং আমি তাদেরকে দেব, টেকনিক্যাল ট্রেনিং কে প্র্যাকটিস করাবো, কিন্তু কোনো ট্যাকটিক্স তাদেরকে দেব না। আর কি দেবো? স্পেসিফিক এক্সারসাইজ অ্যালং উইথ জেনারেল এক্সারসাইজ স্টেটেড। মানে কি? স্পেসিফিক যে এক্সারসাইজ গুলো আছে, স্পেসিফিক যে তোমার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের জন্য যে স্পেসিফিক এক্সারসাইজ গুলোকে দরকার, সেই স্পেসিফিক এক্সারসাইজ গুলোকে এই 3 নম্বর পেজে আরো ভালো করে, আরো বেশি করে জেনারেল এক্সারসাইজের সাথে কোরিলেট করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেই সাথে সাথে কি করতে হবে? আরো কিছু যেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার প্রবলেম, হ্যাঁ, যে বিভিন্ন প্রকার সিচুয়েশন তৈরি করে সেই প্রবলেমের সাথে যাতে তুমি টেকনিক্যাল ট্রেনিং গুলো ইমপ্রুভ করতে পারো, তার কিন্তু ট্রেনিং শিডিউল এই প্রিপারেটরি পিরিয়ড 3 তে গিয়ে কিন্তু করতে হবে। তাহলে চেঞ্জেসটাকে ভালো করে বোঝো। হ্যাঁ, যে আমি এই প্রিপারেটরি পিরিয়ডে মূলত কি করব? জেনারেল বেসিক ফিটনেসটাকে আমি ডেভেলপ করব। সেই সাথে সাথে কি করব? ট্যাকটিক্সটাকে আমি কিছু করবো না, শুধুমাত্র টেকনিকটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করবো, যে আমার পার্টিকুলার স্কিলটাকে পারফর্ম করতে গেলে কি ধরনের টেকনিক আমাকে করা উচিত, স্কিলটাকে ভালো করে আমাদেরকে শিখতে হবে কিন্তু এই প্রিপারেটরি পিরিয়ড 3 এবং প্রিপারেটরি পিরিয়ড 2 তে। ক্লিয়ার? তাহলে প্রিপারেটরি পিরিয়ড 2 আর 3 তে কি করবো? যে পার্টিকুলার গেমটা তুমি করতে চাইছো সেই গেমে কি কি ধরনের টেকনিক আছে
সেই টেকনিক গুলোকে কিন্তু ভালো করে তোমাকে রপ্ত করতে হবে, যে ভলিবলের আন্ডারআর্ম সার্ভিস কি করে করে, ভলিবলের টেনিস সার্ভিস কি করে করে, বা হ্যান্ডবলের জাম্প শট কি করে করে, বাস্কেটবলের লেআপ শট কি করে করে, বা তারপরে তোমার কি হুক পাস কি করে করে, বেসবল পাস কি করে করে, ক্রিকেটে ফ্রন্ট ফুট ড্রাইভ কি করে করে, কভার ড্রাইভ কি করে করে। তাহলে এই সমস্ত স্কিল গুলোকে কিন্তু আমি ওই টেকনিক্যাল যে গুলো আছে সেই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু এই প্রিপারেটরি পিরিয়ড 1 and 2 তে কিন্তু ভালো করে রপ্ত করতে হবে। আর ট্যাকটিক্স কি, ট্যাকটিক্স তো গেম প্ল্যান স্ট্র্যাটেজি, সেটা কিন্তু এই পার্টে জাস্ট ইন্ট্রোডিউস করা হবে থিওরিটিক্যালি, সেগুলো কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে কিন্তু প্র্যাকটিস করানো হবে না, সেটা পরে পরে আসবো। ক্লিয়ার? এই হচ্ছে তাহলে মূলত প্রিপারেটরি পিরিয়ড, যেখানে ভলিউম আর ইন্টেন্সিটিটা কিন্তু সব থেকে প্রধান বিষয়, যেটাকে মাথায় রেখে কিন্তু ট্রেনিং গুলোকে দেওয়া হচ্ছে। এইবার আসি আমরা আমাদের পরের যে পার্ট, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিটিশন পিরিয়ড। এই কম্পিটিশন পিরিয়ডকেও আমরা কভাগে ভাগ করেছিলাম দুভাগে, একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড 1 CP1, সিপি মিন্স কম্পিটিশন পিরিয়ড 1, আর একটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড 2। তাহলে এটা এই দুটো কম্পিটিশন পিরিয়ডেরই কিন্তু কি হচ্ছে দুবার অর্থাৎ মানে 2 মাস করে আছে, দুটোতেই 2 মাস ম্যাক্সিমাম, এটা 2 মান্থ, এটাও 2 মান্থ প্র্যাকটিস করবে। তাহলে এই কম্পিটিশন 1 এ আমরা কি দেবো? দেখো কম্পিটিশন 1 এ এইবার চলে আসছে আমাদের হাই ইন্টেন্সিটি। হ্যাঁ, এবার ম্যাক্সিমাম শক্তি বা ম্যাক্সিমাম এবিলিটি তুমি প্রয়োগ করছো, তাহলে ম্যাক্সিমাম হাই ইন্টেন্সিটি যখনই তুমি করছো, লো ভলিউমে তোমাকে কাজ করতে হচ্ছে। আগের প্রিপারেটরি পিরিয়ডে কি ছিল? ভলিউম অলওয়েজ বেশি ছিল, ইন্টেন্সিটি কম ছিল, কিন্তু এক্ষেত্রে যেই কম্পিটিশনের কাছাকাছি চলে এলে ভলিউম কিন্তু লো হলো, মানে অনেকক্ষণ কাজ করার কম এবিলিটিটা কমিয়ে দিয়ে যতটুকু অল্প কাজ করা হলো কিন্তু ম্যাক্সিমাম স্পিডে কাজ করানো হলো, সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি তুমি কাজ করছো। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে? হাই টেকনিক্যাল টার্গেট ভলিউম উইথ ইনক্রিজ ইন এ ট্যাকটিক্যাল ট্রেনিং। এখানে কি বলেছে? টেকনিক্যাল যে স্কিল গুলোকে বা ট্যাকটিক্যাল ট্রেনিং গুলোকে কিন্তু এখানে ইনক্রিজ করা হবে বিভিন্ন টার্গেট সেট করে দিয়ে। হ্যাঁ, বিভিন্ন টার্গেট সেট করে দিয়ে বিভিন্ন প্রকার ট্যাকটিক্স এবং বিভিন্ন প্রকার টেকনিক্যাল ট্রেনিং গুলোকে কিন্তু এই কম্পিটিশন 1 পিরিয়ডে আমরা করব। আর কি করব? হ্যাঁ, হাই ইন্টেন্সিটি যদি কাজ করানো হয়, লো ভলিউম হলে ওটা কতক্ষণের ব্যবধান হবে? কেননা লং টার্ম হলে তো ভলিউম বাড়বে না, সেটা ডিপেন্ড করা হবে অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাক্টিভিটির উপর, আমি কি ধরনের ট্রেনিং দিচ্ছি। ইন্টেন্সিটি বেশি হচ্ছে মানে হাই ইন্টেন্সিটি দিচ্ছি মানে কি ভলিউম কম হবে। এবার কতটা কম হবে, আমি কি ধরনের অ্যাক্টিভিটি দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। এখানে তো কি ধরনের অ্যাক্টিভিটি নিয়ে তো আমরা আলোচনা করছি না, আমরা ইন জেনারেল ট্রেনিং এর আলোচনা করছি, যে হাই ইন্টেন্সিটি দিয়ে যদি আমি অ্যাথলিটকে দৌড় করাই, তাহলে আমাকে কি ভলিউমটা লো করতে হবে। ভলিউম মানে কি? ধর তুই একটা 100 মিটার স্প্রিন্টারকে তুই বললি চলো তুমি 100 মিটার স্প্রিন্টার ছোট, তুমি একবার ছুটলি, দুইবার ছুটলি, তুই কি 100 বার দিনে 100 মিটার স্প্রিন্টারকে ছোটাতে পারবি? পারবি না তো। তাহলে বা 100 বা 100 মিটার ছেড়ে দে, ধর 100 মিটার স্পিডে দৌড়াতে গেলে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এসে দৌড়ায়, তাহলে ওই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটাকে ধরে নিয়ে কি তুই 400 মিটার ছোটাতে পারবি? পারবি না। তাহলে সেক্ষেত্রে তাহলে ভলিউমটা কি হচ্ছে? লো হবে। ইন্টেন্সিটি যখনই আমাদের বেশি হবে তখন কিন্তু আমাদের ভলিউমটা অটোমেটিক্যালি লো হবে, কারণ দুটোর মধ্যে সম্পর্ক ভালো না, দুটোর মধ্যে সম্পর্ক ওর বলছে তুই যদি এদিকে চলিস আমি অন্যদিকে চলবো, তুই ডান দিকে গেলে আমি বাঁ দিকে, ওই জন্য ইন্টেন্সিটি কম্পিটিশন পিরিয়ডে বেশি দেবো আর ভলিউমটাকে আমরা লো দেবো। বুঝা গেল? এইবার আর কি হচ্ছে? তারপরে দেখো কম্পিটিশন কম ইন্ট্রোডিউস, মানে একটা কম্পিটিশন কিভাবে হয়, সেখানে কি কি প্রবলেম হতে পারে, সেখানে কিভাবে কম্পিটিশনটাকে খেলতে হয়, কম্পিটিশনের প্রেশারটা কিভাবে লোড নিতে হয়, এখানে কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো ঢুকে যাবে। ঠিক আছে? সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কম্পিটিশন 1 পিরিয়ডে ইন্ট্রোডিউস করতে হয়, মানে কম্পিটিশনের সাথে নিজেকে পরিচিত করা যায় কোর্স। আর কি করছে? কম্পিটিটিভ এক্সারসাইজ আর ডান। কম্পিটিটিভ এক্সারসাইজ মানে এই যে ধরো তোমরা যখন বিভিন্ন যখন খেলার সময় যারা নামো খেলতে, কোনো কম্পিটিশনে নামার আগে কি ধরনের এক্সারসাইজ করো? তুমি কি একদম প্রথম প্রিপারেটরি পিরিয়ড থেকে শুরু করে যা শিখেছো সেই ধরনের এক্সারসাইজ করো, না স্পেসিফিক কিছু 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 এক্সারসাইজ করে নামো? সেই ধরনের এক্সারসাইজ গুলোকে এই কম্পিটিশন পিরিয়ডের আগে তোমাকে তৈরি করা হয়। আর এটার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে এম টু অ্যাচিভ টপ ফর্ম। ক্লিয়ার? এইবার কম্পিটিশন 2 তে গিয়ে কি করবো তাহলে?
এই কাজগুলো যেই করবো আর একটু ডিটেলসে করবো। দেখো এখানে কি বলেছে, aims to achieve top form and retain it। হ্যাঁ, লক্ষ্য আমাদের সাথে ওই কম্পিটিশনের জন্য একদম অ্যাচিভ করতে পারি এবং পূর্বের যে সমস্ত যেগুলো আমরা শিখেছি সেই ফিটনেস গুলোকে ধরে রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, হাই নো কম্পিটিশন, যেহেতু কম্পিটিশনের খুব কাছাকাছি, সেক্ষেত্রে নিজেরা যখন কম্পিটিশন করব সেখানে কি, সরি এটা হচ্ছে হাই নাম্বার অফ কম্পিটিশন, একদম এখানে কম্পিটিশনের জন্য নিজেকে একদম উপযুক্ত করে তুলতে হবে, একদম নিজেকে কম্পিটিশনের জন্য উপযুক্ত করে তুলতে হবে, এবং হাই ইন্টেন্সিটি উইথ ভেরি লো ভলিউম ট্রেনিং কম্পিটিটিভ এক্সারসাইজ। তার মানে কি, একদম ম্যাক্সিমাম তোমার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কিন্তু খুব অল্প ভলিউম, মানে কি কাজের পরিমাণটা খুব অল্প সময় হবে, কিন্তু যত সময় হবে একদম কম্পিটিটিভ নেচারে তোমাকে হাই ইন্টেন্সিটি দিয়ে কিন্তু সেটাকে প্র্যাকটিস করতে হবে। আর কি বলতো, ট্যাকটিক্যাল টার্গেট ইনক্রিজ, ট্যাকটিক্যাল টার্গেট বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি বিভিন্ন প্রকার সেগুলো কিন্তু ইনক্রিজ করতে হবে, যে একটা গেমের এরকম সিচুয়েশন হলে সেই সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে কিভাবে গেমটাকে খেলা উচিত, সেই ট্যাকটিক্যাল এবিলিটি গুলোকে তোমাদের মধ্যে ইনক্রিজ করা হবে। আর কি হচ্ছে, টেকনিক্যাল ট্রেনিং এইমস এট মাস্টারি অফ দ্য টেকনিক। তাহলে টেকনিক্যাল ট্রেনিং মানে কি, পার্টিকুলার যে স্কিলটাকে করছো সেই পার্টিকুলার, যেহেতু কম্পিটিশন এখন লাস্ট স্টেজে তুমি চলে এসছো, তার মানে কি সেই পার্টিকুলার স্কিলে তুমি মাস্টারি তৈরি হয়েছো। মাস্টারি মানে কি, তোমার মোটর লার্নিং, এই যে এতক্ষণ ধরে যে তুমি যে গেমগুলোকে শিখেছো বা যে পার্টিকুলার স্কিলটাকে শিখেছো, সেই স্কিলের কি হচ্ছে, তোমার মোটর লার্নিং ফেজ, একদম সেই স্কিলের মাস্টারি তৈরি হলে এই যে কোচিং লেসন তোমরা যখন লেখো তখন মেন অবজেক্টিভ লেখো মাস্টারি ওভার দ্য পার্টিকুলার স্কিল, মানে কি তোমার সেই পার্টিকুলার যে স্কিলটা সেই স্কিলটার প্রতি তোমার কি করছে, মাস্টারি তৈরি করেছে, মানে কি মোটর লার্নিং এর একদম লাস্টে। মোটর লার্নিং এর 3টে ফেজ আছে, তোমরা পড়বে সাইকোলজিতে। সেই ফেজের একদম লাস্ট স্টেজ হচ্ছে যখন তুমি সেই স্কিলটাকে ভালো করে শিখবে, সেই স্কিলটার মাস্টারি তৈরি হবে। মাস্টারিটা কি, যে কোনো পর্যায়ে তোমাকে স্কিলটাকে দিল, যে কোনো ডিফিকাল্টিসে তোমাকে সেই স্কিলটাকে করতে বললো, তুমি সেই সমস্ত সেই যে কোনো ডিফিকাল্টিসে ওই স্কিলটাকে সুন্দরভাবে পারফর্ম করছো। এই যে ধরো যদি একটা এক্সাম্পল বলি মাস্টার, ধরো প্রথম প্রথম তোমরা যখন সাইকেল চালানো শিখিয়েছিলে, সবার প্রথমে সাইকেলটা নিতে দেখতে ছোটবেলা করা, মনে করো যে সাইকেল নিয়ে প্রথম প্রথম সাইকেলটা নিতে প্যাডেল করতে পারতে না, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে হাফ প্যাডেল করলে, তারপর হাফ প্যাডেল করার পর আস্তে আস্তে সিটে উঠলে। এখন যখন তুমি সাইকেল চালানো শিখে গেছো, এখন তোমাকে কেউ দূর থেকে সাইকেলটা ছুড়ে দিল, বললো তুমি বললো তুমি আমরা সাধারণত ডান দিক দিয়ে উঠি, বললো বাঁ দিক দিয়ে তোমাকে সাইকেলে উঠতে হবে, বা যে কোনো পরিস্থিতিতেই তুমি কিন্তু সেই সাইকেলটাকে চালাতে পারছো। কিন্তু প্রথম প্রথম কি হচ্ছিল, তোমার ডিফিকাল্টিস হচ্ছিল, বারবার তুমি পড়ে যাচ্ছিলে। কারণ এই যে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার ফলে তোমার মধ্যে মোটর লার্নিং হলো, লার্নিং হওয়ার ফলে সেই স্কিলটাকে তোমার মধ্যে যে কোনো ডিফিকাল্টিস, যে কোনো ডিগ্রি অফ ডিফিকাল্টিস দিয়েই তুমি বিভিন্ন এই এতদিন ধরে প্র্যাকটিস করেছো, তার ফলে কি হচ্ছে, যে কোনো ডিফিকাল্টিস দিলেই তোমাকে সেই স্কিলটা যখন পারফর্ম করছো, সেই স্কিলের প্রতি তোমাকে মাস্টার তৈরি হয়ে যাচ্ছে, মানে মোটর লার্নিংটাকে তোমার ভালোভাবে হবে। তাহলে এই কম্পিটিশন টুতে একদম মাস্টার তৈরি হয়ে গেলো সেই স্কিলগুলো। আর কি হচ্ছে, হাই স্পেসিফিক ট্রেনিং, একই কম্পিটিশন আগে তোমাকে একদম স্পেসিফিক ট্রেনিং দেওয়া হবে, সেখানে একদম সেই ট্রেনিং, এই যে সমস্ত যে অ্যাক্টিভিটি গুলো করেছো সেগুলোকে বাদ দিয়ে নতুন ট্রেনিং প্ল্যান তোমাকে দিতে হবে, একদম স্পেসিফিক ট্রেনিং, যে তুমি কম্পিটিশনের জন্য নিজেকে উপযুক্ত করার জন্য যে যে জিনিসগুলোকে দরকার সেই জিনিসগুলোকে ডেভেলপ করতে হওয়ার জন্য। আর কি আছে, প্র্যাকটিস ট্রেনিং, যেটা বললাম আমার মাস্টারি ওভার দ্য টেকনিক, এই একই কথা তো বলেই ফেলেছি। তাহলে দেখো কম্পিটিশন পিরিয়ড 1, কম্পিটিশন পিরিয়ড 2, এই দুটোর মধ্যে একটা লিটল বিট ডিফারেন্স আছে। হ্যাঁ, যে কম্পিটিশন 1 আমি কি করব, কম্পিটিশন 2 তে কি করব, ক্লিয়ার? এইবার আসছে দেখো আমাদের লাস্ট এর, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন পিরিয়ড। এইবার এই কম্পিটিশন পিরিয়ডে তোমার কম্পিটিশন হয়ে গেল, মেন কম্পিটিশন তুমি পারফর্ম করে দিলে, করে দেওয়ার পরে কি করতে হবে, তোমার ট্রানজিশনাল পিরিয়ড মানে কি, এবার তোমাকে যখন কম্পিটিশনের পর সাধারণত কি আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু তোমাকে তো পরবর্তী বছরের জন্য আবার কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে মূল লক্ষ্য হচ্ছে, দেখো aims to retain 40 to 50% অফ মোটর এবিলিটি। তোমার যে ক্যাপাবিলিটি তার 40 to 50% মোটর এবিলিটিটাকে কিন্তু কি করতে হবে, ধরে রাখতে হবে। তাহলে তুমি যদি ট্রেনিং প্ল্যানটাকে, ট্রেনিং তুমি যদি বন্ধ করে দাও, তাহলে আমরা যখন দীর্ঘদিন তুমি যে ট্রেনিং এর দিয়ে যেটা অ্যাচিভ করেছো, তোমার যদি ট্রেনিংটাকে যদি যেই কম্পিটিশনের পরে তুমি যদি বন্ধ করে দাও, তাহলে তোমার মোটর ফিটনেস গুলো কি হবে, দিনের পর দিন সেগুলোকে ডিক্রিজ হতে থাকবে, মোটর ফিটনেস কমতে থাকবে। তাহলে মোটর ফিটনেস যদি তোমার ফিটনেস লেভেল, বেসিক ফিটনেস লেভেল যদি কমতে থাকে, তাহলে তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে তোমার এই ট্রানজিশনাল পিরিয়ডের মূল কাজ কি, এখানে 40 to 50%, কোনো কোনো জায়গায় দেখবে 40 to 60%ও পেতে পারো, ম্যাক্সিমাম 60% তুমি এরকম পেতে পারো।
এটা নিয়ে কোনো কনফিউশন আর কিছু নেই। তাহলে এই 60% মোটর এবিলিটি কিন্তু ধরে রাখতে হবে। আর কি করতে হবে এখানে, অ্যাক্টিভ রিকভারি তাদেরকে দিতে হবে। ক্লিয়ার, রিকভারি তাদেরকে অ্যাক্টিভ রিকভারি, মানে কম্পিটিশনের যে লোড বা হাই ইন্টেন্সিটি যে ট্রেনিং এতদিন ধরে হয়েছিল তাকে রিকভারি ফেজ দিতে হবে। এখানে কি বলছে, 3 থেকে 4 সেশন অফ ট্রেনিং পার উইক ইজ গিভেন, মানে 3 থেকে 4 দিন প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন মূলত এই এবিলিটি গুলোকে ধরে রাখার জন্য ট্রেনিং দিতে হবে। এখানে কি বলেছে, চেঞ্জ অফ অ্যাক্টিভিটি, এই চেঞ্জ অফ অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যে ধরনের ট্রেনিং শিডিউল এতদিন ধরে দিয়েছিলে এইবার সেই ট্রেনিং শিডিউল গুলো তোমাকে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিটাকে চেঞ্জ করতে হবে। এই সময় সাধারণত কি হয়, আমরা দেখি কখনো সমুদ্রের পাড়ে, বালির পাড়ে, বা পাহাড়ে, বা অন্য কোনো জায়গায়, সেখানে আমরা বিভিন্ন প্রকার, তুমি ধরো একটা ক্রিকেটার হয়তো মাঝে মাঝে দেখবে তারা ফুটবল খেলছে, কেন খেলছে, এই ট্রানজিশনাল পিরিয়ড গুলোকে এই জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি করানো হয়, যাতে শুধুমাত্র তোমার মধ্যে কিছুটা রিকভারি হলো, রিক্রিয়েশন হলো, সেই সাথে সাথে তোমার মোটর এবিলিটি গুলোকে ধরে রাখা হলো। সেজন্য বলছি কি মেনটেন দ্য জেনারেল ফিটনেস, মানে তোমার এই জেনারেল ফিটনেসটাকে ধরে রাখার জন্য তোমাকে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভিটিটাকে, যে একঘেয়েমি যে ট্রেনিং শিডিউলটা ছিল সেই ট্রেনিং শিডিউলটাকে বাদ দিয়ে তোমার যে জাস্ট ফিজিক্যাল এবিলিটিটাকে বা ফিজিক্যাল ফিটনেসটাকে ধরে রাখার জন্য তোমার ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি দিয়ে আমাদেরকে ট্রেনিং দিতে হবে, যাতে শুধুমাত্র তোমাদের ফিটনেস লেভেলটা বজায় থাকে। এই হচ্ছে মূলত পিরিয়ডাইজেশনের যে মূল যে ফেজ গুলো, যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশন পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, তার সেই কম্পিটিশন পিরিয়ড গুলো কি কি ধরনের ট্রেনিং শিডিউল বা কি কি ধরনের ট্রেনিং প্ল্যান করা হয় সেইগুলোকে তোমাকে এখানে আলোচনা করা হলো। এইবার আসবো আমরা এই পিরিয়ডাইজেশনের কতগুলো সাইকেল, যে তোমরা বলেছিলাম না যে পিরিয়ডাইজেশন একটা সাইকেলিং প্রসেস, কিছু বলবি কৃষ্ণ? হ্যাঁ স্যার, বল বল বল। স্লাইডটা একটু জানো। হুম, এই বলছি স্যার, এইমস টু রিটেন 40 থেকে 50% যে মোটর এবিলিটি, এটা মানে কি, মানে এর পরেও 40% প্র্যাকটিস রাখতে হবে 40 থেকে 60 পর্যন্ত, না তাই তো? আমি ধরে নিলাম মেন কম্পিটিশনের আগে আমি তোকে 100% তোর এবিলিটি তো তৈরি করেছি, ক্যাপাসিটি, হ্যাঁ ঠিক আছে? এইবার তোকে কম্পিটিশনের পরে তোকে রিকভারি যেই দেবো, তুই যখন রেস্ট নিবি তোর ফিটনেস লেভেল আস্তে আস্তে ডাউন হতে থাকবে, হ্যাঁ ধরে থাকবে, কিন্তু আমি মাথায় রাখতে হবে তোমাকে তো আবার নেক্সট ইয়ারের জন্য তোমাকে আবার তৈরি করতে হবে। তাহলে এই ট্রানজিশনাল পিরিয়ডে যেন কোনোভাবেই 40 থেকে 50%-এর নিচে তোমার এবিলিটিটা না নেমে যায়। টপ ফর্মে যে তুমি 100-তে উঠেছিলে, সেই 100 থেকে তুমি যখন নামছো কোনোভাবেই যেন 40% থেকে 50%-এর নিচে তোমার এবিলিটি কমে না যায়, বুঝে গেল? ধরো কম্পিটিশনের সময় তোমাকে ম্যাক্সিমাম 100টা, ধরো তোমার কাছে 100 টাকা, তার জন্য কি স্যার প্র্যাকটিস করাতে হবে? হ্যাঁ, তার জন্য বিভিন্ন প্রকার ডিফারেন্ট টাইপস অফ গেম প্র্যাকটিস করাতে হবে। এই যে সপ্তাহে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিতে হবে, ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি মূলত এইখানে করানো হয়। ক্রিকেটার অনেক সময় ফুটবল খেলে, ভলিবল খেলে, খেলে তো এইগুলো, বালির পরে দেখবে সমুদ্রে যাচ্ছে, স্যান্ডের উপরে বিভিন্ন রকম গেম খেলছে, সি বৃষ্টি। হ্যাঁ, এগুলো এই ধরনের ট্রানজিশনাল পিরিয়ডে করা হয়। ক্লিয়ার? চলো এইবার আছে সাইকেল অফ পিরিয়ডাইজেশন, মানে পিরিয়ডাইজেশনের যে সাইকেলিং যে প্রসেস, সেখানে দেখো তোমরা এই এই টার্মিনোলজি গুলো সবাই শুনেছো। এটা কি ম্যাক্রো সাইকেল, একটা হচ্ছে তোমাদের ম্যাক্রো সাইকেল, আর একটা হচ্ছে মেসো সাইকেল, আর একটা হচ্ছে কি মাইক্রো সাইকেল। মাইক্রো মিনস তোমরা সবাই মাইক্রো জব করো, সেই হিসাবে মাইক্রো মিনস সব থেকে ছোট, সেটা তোমরা বুঝবে। আর ম্যাক্রো হচ্ছে সব থেকে বড়, আর মেসো হচ্ছে মাঝারি। তাহলে সব থেকে বড়কে ম্যাক্রো, বিগ, আর সব থেকে শর্ট কোনটা মাইক্রো, আর মেসো কোনটা, মেসো হচ্ছে এই দুটোর মাঝামাঝি মিডিয়াম। তাহলে এইগুলোর কাজ কি সেগুলো যদি আমরা একটু, এখানে অনেকগুলো কথা তোমাদের লেখা আছে, সেগুলো আমি দিয়ে দেবো, তোমরা সেগুলোকে পড়ে নেবে